যে আমরা দিনহাটা কলেজের বাংলা বিভাগের ষষ্ঠ সেমিস্টার এই প্রথম কোথায় এসেছি আমরা দিনহাটার গোসানিবাড়িতে। তাহলে আমাদের ওই ইতিহাস জানার জন্য আমরা পেয়ে গেছি আমাদের দিনহাটারই একজন বিদগ্ধ মানুষ রমণী মোহন বর্মা। এবার উনি ওনার একটু পরিচয়টা করিয়ে দিই। উনি হচ্ছে কাল বৈশাখী পত্রিকার সম্পাদক, যেটা ইতিহাস অনুসন্ধান করছে। আজ থেকে প্রায় 30 বছর হয়ে গেছে এই সংখ্যাটা প্রতিনিয়ত এই ইতিহাসকে অন্বেষণ করে যাচ্ছে। এছাড়া ওনার গোসানি মঙ্গলের উপর নিজের লেখা একটা বইও আছে। আচ্ছা আচ্ছা এই তো এই যে আমরা এখানে এসেছি, প্ল্যানটা জবেরই হোক, আশা তো হলো। আশা যে হয়েছে এবং আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি একজন সম্মানীয় অতিথিকে, যিনি এই বিষয়েই কাজ করেছেন। তো তাকে আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানাই। তারপর তোমাদের জন্য তো আর বলার কি আছে, তোমাদের ভালো চাওয়া ছাড়া আমার আর মনে হয় আর কিছুই করার নেই। তো যাই হোক, আজকে আমরা যে অতিথিকে নিয়ে এসেছি লোক সংস্কৃতির, ইনি কিন্তু মানে এমনি কোনো প্রাতিষ্ঠানিক গবেষক নন, কিন্তু এনার কাছ থেকে অনেক তথ্য নিয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কিন্তু অনেক কাজ করেন। অনেক জায়গার লোক এনার বাড়িতে আসেন, দেখা করেন, তোমরা জানো না হয়তো। এবং এনার একটা যে পত্রিকা রয়েছে কালবৈশাখী, একটা পাক্ষিক পত্রিকা, 15 দিন অন্তর অন্তর প্রকাশিত হয়, এবং সেখানে স্থানীয় যে সংস্কৃতির যা তথ্য আছে এরকম কোনো পত্রিকা নেই। প্রায় 40 বছর, কি যেহেতু ঠিক বললাম, 48, প্রায় 48 বছর থেকে এই পত্রিকা চলছে, মানে আমাদের জন্মের আগে থেকে চলছে এই পত্রিকা। তো ওনার মুখ থেকে এই এলাকা সম্পর্কে আমরা আজকে অনেক কিছু তথ্য জানবো। তো জেঠু, আপনি শুরু করুন। আচ্ছা, এই বৈঠকি আলোচনায় আমি সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি, আলাদাভাবে নাম ঘোষণা করলাম না। জয় স্যার প্রথমে যেটা বললেন যে এই রাজার বংশধর কোচ রাজবংশ, তা ওই বক্তব্যের একটু কাউন্টার দেওয়া লাগে। নীলধ্বজ চক্রধ্বজ নীলাম্বর, এটা খুব ভালোভাবে তোমরা যারা ভাই বোনেরা এখানে আছো ভালো করে শুনবা। তাহলে প্রথম বলি, আমরা যে রাজপাটাতে আছি এই রাজপাটটা কিন্তু নীলধ্বজ চক্রধ্বজ নীলাম্বরের তৈরি নয়। এটার 8ম শতাব্দীর শেষ, 9ম শতাব্দীর প্রথমার্ধ, 100 বছরের মধ্যে কিন্তু এটা নির্মিত হয়েছে। এটা সিরিয়াস ব্যাপার, আমরা কিন্তু গুলি ফেলি যে এটা হলো এই রাজপাটটা। আমার শিক্ষক কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সুপারিনটেন্ডেন্ট মিস্টার রোথা, তারা যে তথ্য দিয়েছেন সেই তথ্যকে ভিত্তি করে, এবং আমার কালবৈশাখীতে 1999-তে 4-5টা মানে 2 মাসে ওটা ছাপা হয়, 1 কলম করে দিয়েছিলাম, 4-5টা সংখ্যাতে ছাপা হয় সাক্ষাৎকারটা। ওই সাক্ষাৎকারটা হচ্ছে আমার গাইড এবং ফিলোসোফার। এবং ওইখানে আমরা এরপরে যেখানে যাব, যেখানে ওই যেটা ইন্দিরের মতো করেছিল কয়েকটা সেই সময়টা আমি এসেছিলাম, তা সেটা সুযোগ হয়েছিল আর কি। তাদের কাছ থেকে যে সাক্ষাৎকার নিয়েছিলাম আমি, ওই পাক্ষিক কাগজ যেহেতু 15 দিন অন্তর অন্তর একটা কলম করে ছাপতাম, তাই দেখলাম আমি কয়েকদিন আগে দেখা গেল যে ওটা শুভ, আমি এটা 5 বার ছেপেছি। আমি বলি যে 3 বার দেখি যে 5 বার, একটা সংখ্যায় পেয়েছি আমি। তা ওই সাক্ষাৎকারে যে মূল বিষয়গুলো ছিল ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমি এই জায়গাটাতে আমাদের একটা এখানে বৈঠক হয়। তাতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর দীপক রায় এসেছিলেন, এখন উনি উপাচার্য নেই। তো যাই হোক, এখানে এইরকমভাবে আমরা একটা বৈঠক করে এখানে একটা আলোচনা চক্র করেছিলাম। এখানে স্থানীয় যারা বর্ষিয়ান তাদের আমি এদেরকে আনার চেষ্টা করেছিলাম। তারা কয়েকজন এখানে এসেছিল, তাদের বলেছে আপনাদের যে আমরা ডেকেছি, আমি এই সম্পর্কে আপনাদের বাড়ি বাড়ি যাব, ফোন নম্বরটা নিলাম, আপনারা কিন্তু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আর আমার অভিজ্ঞতা হচ্ছে, বললাম যে 99-তে সাক্ষাৎকারটা যে নিয়েছিলাম, পুরাতত্ত্ব বিভাগ আমাকে যে বিষয়গুলো দিয়েছিল সেটার উপরে কিন্তু মোটামুটি আমি এই 1-1.5 বছরে বিভিন্ন জায়গায় ঘুরেছি।
ঘোরার পরে দেখি যে ওনারা যেটা বলেছেন সেটা কতটা অবজেক্টিভ, মানে বাস্তব। যেমন ধরেন এখানে বলছেন, যে বললাম যে এখানে যে গোসানি মঙ্গলে যে যাত্রাপালাটা হয়, তাহলে দেখুন গোসানিমারি যে মঙ্গল কাব্য যেটা আছে এটার উপর কেন্দ্র করে যে যাত্রাপালা হয়, যাত্রাপালাকে কেন্দ্র করে এখানে এই খননটা হচ্ছে না। এটা আমরা যে খনন করছি ওই যে মেয়েটা যে ওখানে বসে যে স্কলার, মানে রিসার্চ স্কলার, ওখানে কিন্তু ও পাথরটা ঘষতেছে যে ওখানে কিছু পাওয়া যাবে কিনা। তা এখন ব্যাপার হচ্ছে কি, যেহেতু আপনি আসছেন এই সাক্ষাৎকারে, যেটা মোটামুটি সংক্ষেপে যেটা, যে এই প্যালেসটা এটা কিন্তু একটা রীতিমতো প্যালেস। আমরা এই যে রাজপাটটা এটা কিন্তু রাজবাড়ি। এই রাজবাড়িটা নির্মিত হয়েছে 8ম শতাব্দীর শেষার্ধ এবং 9ম শতাব্দীর প্রথমার্ধ। এই মানে আজ থেকে 1200 বছর আগে কিন্তু এটা নির্মাণ কাজ হয়। তার প্রমাণটা কি, যে এনক্লোজারে কিছু ইট আছে, আমি এখানকার ইটও নিয়ে গেছি। তারপরে এইখানে এই স্কুলটার পিছনে মানে এই ভূগর্ভে কিন্তু ওটা আছে, প্রাচীর আছে। এই প্রাচীরটা কিরকম, এইভাবে সোয়া পশ্চিমে গিয়ে এল এর মতো হয়ে গেছে। ওই পাশে আবার প্রাচীর আছে, ওটা এল এর মতো হয়ে গেছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই যে রাজপাটের এই যে চৌহদ্দিটা, এই কর্নারে কিন্তু একটা প্রাচীর, ভূগর্ভে প্রাচীর শুরু হয়ে গেছে। এটা পশ্চিমে গিয়ে 1 কিলোমিটার পর্যন্ত গেছে, এটা আবার ডান দিকে টানিয়ে নিয়েছে, এইভাবে আছে আর কি। এই প্রাচীরের যে ইট আর এই রাজপাটের যে ইট, তারপর আমরা এখান থেকে 3 কিলোমিটার দূরে, ওখানে যদি সম্ভব হয় গেলে ভালো হবে, সেটা হলো মোগলকাটা দিঘি। তা ওখানে মানে জলের তলে কিন্তু ওটা মন্দির আছে, মন্দিরের চারুদিকে কিন্তু বাউন্ডারি ওয়াল আছে। আর এক একটা ওয়ালের বেদের বাউন্ডারি, এই যে আমাদের বাউন্ডারি দেওয়া হচ্ছে, এক পাশে বাউন্ডারি, মাঝখানে কিন্তু গেট আছে। চারুদিকে বাউন্ডারিতে একটা করে গেট আছে। ওখানকার ইট আর রাজপাটের ইট, আর তারপরে বাগদুয়ারে যেটা রাজপাড়ার, তোমরা নিশ্চয়ই গড়টা দেখছো আর কি, গড়ে যে দুয়ারগুলো যে ইট আছে, যে এই নির্মাণ কাজটা প্রায় 4-5 রকম ইট আছে। তাহলে আমরা এই রাজপাট সম্পর্কে ক্লিয়ার হই, যে রাজপাটটা নির্মিত হয়েছে মানে ওই 8ম শতাব্দী শেষ 9ম শতাব্দী, 100 বছরের মধ্যে এটা নির্মিত হয়েছে। তার প্রমাণ হচ্ছে শুধু ইট নয়, এখানে কিছু পাথর মূর্তি আছে, এই পাশাপাশি কিছু বাড়িতে আছে, সেখানে যাওয়া সম্ভব হবে না আজকে। তো এই মূর্তিতে যে নির্মাণ কাজটা হয়েছে, সেই নির্মাণ কাজটার বয়স হচ্ছে আজ থেকে 1200 বছর আগে, কোনো ক্রমেই 1200 এই পাশে আনা যাবে না। তখন যখন বললাম যে এটা যদি 1200 বছর আগের হয়, তাহলে মোটামুটি আমি কিছু প্রশ্ন করলাম যে না, কোনো মঙ্গল কাহিনী মিথের এখানে প্রসঙ্গ আনবেন না। আচ্ছা, তারপরে এই রাজপাটের ওই পাশে কিছু উঁচু জায়গা আছে, বড় পাথর টথর দিয়ে বাঁধানো, এটা হলো ইনক্লোজার। ইনক্লোজার মানে আমরা যেমন গৃহস্থ বাড়িতে বাঁশের চাকার দিই, এখন টিনের হয়, এখন বাউন্ডারি ইট দিয়ে গাঁথা হয়। এটা এই রকমই এই রাজবাড়িটাকে রক্ষা করার জন্য একটা ইনক্লোজারের বাউন্ডারি আছে। আচ্ছা, ওই বাউন্ডারির পরে আবার 30 মিটার বাদে আরেকটা বাউন্ডারি আছে। মানে অর্থাৎ এই রাজবাড়িটিকে রক্ষা করতে গিয়ে যেটা করা লাগে সেটা করেছে। আবার ওই বাউন্ডারি গুলো কিরকম আছে, যেখানে সমতল হয়তো মানে রেইনফল হলে পরে যাতে ভেঙে না যায় সেটা বাজি আছে, কিন্তু যেটা ডাউন হয় সেখানে কিন্তু গার্ড ওয়াল দেওয়া আছে। গার্ড ওয়াল দেওয়া, সেই ইটগুলো কিন্তু ভাই ওই ইটগুলোরও বয়স হলো 1200 বছর। তো এখন ব্যাপার হচ্ছে আমরা ক্লিয়ার যে তাহলে এই রাজবাড়িটা কে তৈরি করলো। মঙ্গল কাহিনীর মধ্যে আখ্যানে কিন্তু কিছু বিশ্বাস আছে, যেমন একপুষী রাজা, যে রাজার একমাত্র সন্তান, তিনি রাজা হয়েছেন, আর দ্বিতীয় কিন্তু হননি, তারই নির্মিত এটা আর কি। এখন সেই একপুষী রাজা থাক বা না থাক, কিন্তু একজনই কিন্তু তার বংশধর হয়তো ছিল। তো এখন ব্যাপার হচ্ছে কি, এই যে আমরা যে গোসাইমারি মন্দির যাচ্ছে, এই মন্দিরের সঙ্গে কিন্তু রাজপাটের কোনো সম্পর্ক নেই। এখন আমরা যেটা বলি, আমরা জয় স্যার যেটা বললেন, নীলধ্বজ চক্রধ্বজ নীলাম্বর বাপ বাটার নাতি 52 বছর রাজত্ব করেছেন। ওই মানে এটা হোসেন শাহ যখন আক্রমণটা হলো, তখন ব্যাপার হচ্ছে কি, এটা বেশি দিনের কথা হলো না, 500 বছর হবে, মানে 1440 থেকে 1493 খ্রিস্টাব্দ, মানে পঞ্চদশ শতাব্দী তোমরা ধরে রাখতে পারো, তাহলে 500 বছর। এই 3 বাপ বাটা রাজত্ব করেছে, তার রাজবাড়িটা কিন্তু নেই। এখন ওই নীলদাস মানে মাধ্যমিকে আমি দেখেছি 1 পৃষ্ঠার মধ্যে কামাতা রাজ্যের, আমি অনেকদিন আগে দেখেছি, মানে ক্লাস 10 এর ইতিহাস বইয়ে, যে হোসেন শাহ আক্রমণ করলো, সেখানে ব্যাপার 1493-তে এর মানে এই খান রাজার পতন হলো। আসলে ব্যাপার হচ্ছে ওই খান কিন্তু ওই নীলদাস চক্র নীলম্বর কিন্তু ওই এই রাজবাড়ির মালিক না। মানে
নীলাম্বর ওটা বাপবাটা নাতি 52 থেকে 55 বছর রাজত্ব করেছে। তারও 500 বছর আগের কিন্তু এটাই নির্মাণ কাজ। কাজে ওই নীলধ্বজ ও নীলাম্বরের সঙ্গে বাবাজিকে ওইটাকে কেন্দ্র করে এখন কিছু আমাদের ছেলেপেলেরা বাবাজিকে এই ধরনের কিন্তু স্টোরি তৈরি করে। আমি শুনি, আমি তো ছোট মোবাইল ব্যবহার করি, এখন ফেসবুকে দেয়। তা আমি একদিন রিক্সাতে আসি, বাবা দাদা কোথায়? আমি যাই, আমি রাজপাট যাবো। তাহলে ঠিক আছে, গোসাইবাড়ি তোমাকে পৌঁছে দেন। তাহলে কত? যে ওখানে 10 টাকা দিলে হবে। আগে ঠিক আছে। তারপর যে কেন তোমরা যাবেন? তারপর যে যাই, এইসব ব্যাপারে একটু চিন্তা ভাবনা করি। কেননা এটা তো তোমরা টিভিতে মোবাইলে পাবেন, বুঝলেন? এই প্যাটলার অমুকে বাবাজি অমুকে ছাড়ছে ওই ইতিহাসটা। বলে তাই যে, হ্যাঁ। আচ্ছা, তারপরে ওটা কোর্স করলাম। মাসানপাট পার হয়নি দেখি কিছু সাংবাদিক, ওরা আমার সবাই চেনে আর কি, যে কেউ কোথায় যান। আমি ওদের অ্যাভয়েড করলাম যে সে আমার শুভদীপ সেদিন ছিল কিনা আমি জানি না। তা আমি রাজপাটে আসলাম না। ওরা কিন্তু রাজপাটে, ওরা মাঝে মাঝে ওরা স্টোরি টোরি কিছু মানে দেয় আর কি, পেপারে টেপারে দেয়। কিন্তু এখানে একটা মানে বিভ্রান্তিকর অবস্থা। কোথায় একপোষী রাজা, আজ থেকে 1200 বছর। তবে এখন কথা হলো কি, তাহলে এই রাজবাড়িটা মানে কি, পরবর্তী দেখা গেল এই রাজবাড়িতে একাধিক 2 এর অধিক 3 এর অধিক কোন রাজন্যবর্গ এই প্যালেসটা কিন্তু ব্যবহার করেছেন। তার এটা প্রমাণটা কি, ওরা খনন করতে গিয়ে দেখা গেলো আমাদের 30টা আইটেম দেখা যায়। যে এটা হলো বয়স হলো 400-500, এটা হলো 1200 বছর। তাহলে কেন? 30 রকম ওরা যে এই মানে মাটির নির্মিত জিনিস, তারপরে যাই হোক এই ধরনের 30টা, তারপরে বাসনপত্র ইত্যাদি। তারপরে যে এটার 1200 বছর, এটা হলো 5-6 বছর। তাহলে এটা হলো কি করে যে এটা আমরা 100 ভাগে শিওর এটা হলো রাজবাড়ি। এই রাজবাড়িটা 1 এর অধিক, 2 এর অধিক, 3 এর অধিক কোন রাজন্যবর্গ পুনর্বাসন নিয়েছিলেন। নেওয়ার পরে তা আমার ব্যাপারটা যে আপনি ক্লিয়ার বলি, আপনি যে ঘরে থাকেন কি আপনার নিজের তৈরি না, ওটা আমার পৈতৃক ঘর। তাহলে আপনি ঘরটা কি করেছেন, যে আগে মাটির ভিটি ছিল, ওটা আমি নিচটা পাহা করেছি। আচ্ছা, তারপরে পরবর্তী কি, পরবর্তীতে যদি পারি যেটা হাবাল করব। তো দেখা গেল আমি হাবাল করে নেই, মাটির ভিটিটা নেই, কিন্তু আমি মানে মানে ভিটিটা আমি পাহা করেছি। তা সেই রকমই এই যখনই পুনর্বাসন নিয়েছেন পরবর্তী কোনো রাজন্যবর্গ, এর কাঠামোটার মধ্যে আঘাত এসছে। যেমন ধরুন ওই পাশে ওইদিকে যে ইট দিয়ে গাঁথা আছে, পরবর্তীকালে এই পুরাতত্ত্ব বিভাগ করেছে কি, এখানে এখন যেটা ইট তৈরি হয় সেই আধুনিক যুগের ইট দিয়ে কিন্তু ওই প্রাচীরটা ইয়েটা গাঁথা আছে। যেমন ওখানে যে একটা চৌগাছার মধ্যে দেওয়া আছে, এখন এই চৌগাছা সম্পর্কে ওটা জিজ্ঞেস করিনি, পরবর্তীতে যেটা আমি জেনেছি আর কি, যে ওটা জল সংরক্ষণ করার জন্য ওই ওই ইন্দিরাটা আছে। নিশ্চয়ই একটা সিস্টেম ছিল, ওখানে জলের দরকার ছিল আর কি। হ্যাঁ, এটা আপাতত এই ইন্দিরা সম্পর্কে ইতিহাস। আর এই জন্যই আমাদের সবচেয়ে ব্যাপার হচ্ছে কি, এটা এই বিষয়ে যে আরো কিছু যেটা তথ্য, এটা এটা লিখিত কোনো ইতিহাস তো নেই। আর এখানে আরো কিছু স্পট আছে, যেমন এই এই রাজপাটে দেখলে হবে না, এর এর কিন্তু মূলে কিন্তু আছে আদাবাড়ি। মানে এই রাজা এখানে একবারে কিন্তু প্যালেস তৈরি করেনি, এটা ভাবার কোনো কারণ নেই। প্রথমত ব্যাপার হচ্ছে কি, রাজা মানে যখন এখানে রীতিমতো পাকাপাকি ভাবে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু ইট ভাটা তৈরি হয়ে গেছে। এখন একটা ইট ভাটা আছে এখান থেকে 20 কিলোমিটার দূরে, মানে পাটকেপাড়া। তা পাটকেপাড়া কিন্তু গোসানি মঙ্গল কাহিনীতে আখ্যানে কিন্তু কিছু কিছু দেওয়া আছে ম্যাডাম, কিছু কিছু তথ্য আছে। যেমন এখানে ওই শুভদীপ যে বাড়িতে গেলে ওখানে ব্যাপার হচ্ছে ওই যে দুর্গানগর, শুভ ওই ওখানে নটির দিঘি আছে। নটি দিঘি মানে নটিটা একটা খারাপ শব্দ, কিন্তু আসলে নটি কিন্তু ব্যাপার হচ্ছে কি চণ্ডী। এই ওখানে একটা এইরকম ব্যাপার হচ্ছে কি ইয়ে ছিল, বুরুজের মতো, মানে 30 ফুট 35 ফুট উঁচা, ওখানে পুজো টুজো হতো। কিন্তু এখন বুরুজটা নেই, ওটা মাটি কেটে ওটা সমতল করে গেছে, কিন্তু ওখানে দিঘিটা আছে, ওই নটির দিঘিটা আছে। সেই দিঘিটা কিন্তু ওখানে একজন বৃদ্ধা ওটার মালিকা না, তা ওর ছবিটা আমরা করেছি আর কি। তা এখন দেখা যাচ্ছে গোসানি মঙ্গলে দেখা যাচ্ছে এখান থেকে দেখা গেল যে 4 মাইল বা 6 মাইল বলেছে, কিন্তু এখান থেকে 14 কিলোমিটার। যাই হোক, এখন ওই মঙ্গল কাহিনীর মধ্যে কিছু ব্যক্তি বিশেষের নাম আছে, তারপরে স্থান আছে। এই স্থানগুলো কিন্তু ইতিহাস। যেমন একপোষী রাজা যিনি বিয়ে করেছেন প্রথম কিন্তু কুড়িগ্রামে, তার নাম মধুমালা। আর দ্বিতীয় পক্ষের স্ত্রী হচ্ছে শীতলাবাস, এটা বিনন্দ অধিকারীর বেটি।
বেটি নিশ্চয়ই আমরা জানি কন্যা। হ্যাঁ, এটা যেটা সচরাচর যেটা বলা হয় আর কি, যে বীরেন্দ্র অধিকারী বেটি বনমালাকে বিয়ে করেন একপুষি রাজা। এই এখন কথা হলো কি, যে নীলদাস চক্রবর্তী নীলাম্বর, এখন দেখা গেল এই এই যে আখ্যানটা যেটা আছে, যে মঙ্গল কাহিনীটি আছে, নীলদাস চক্রবর্তী নীলাম্বরের কিন্তু এটা ইতিহাস না। এই মঙ্গল কাহিনীটা আছে একপুষি রাজারই। কারণ আর এই কান্দেশ্বরের বাড়ি কিন্তু সিটিতে, মানে শীতেতে একটা জায়গা আছে কেশরি বাড়ি। তোমরা কেশরি বাড়ির স্মৃতি এলাকার যদি তোমরা কেউ হয়ে থাকো তাহলে কেশরি বাড়িতে পঞ্চানন আশ্রম। এখন ওই পঞ্চাননে একপুষি রাজার যে জন্মভিটা, এই জন্মভিটা ওখানে একটা আশ্রম হয়ে গেছে আর কি, ওটা হলো জন্মস্থান। আর আর এই একপুষি রাজার বাবার নাম হচ্ছে ভক্তিশ্বর, আর হলো মায়ের নাম হচ্ছে আহ শুভ, আরে ভুলে গেলাম ইয়া, মানে ভক্তিশ্বরের ইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখন কথা হলো কি, এটা এই যে রাখাল বালক, এটা বাস্তব ঘটনা। কারণ এখন কথা হলো কি, একপুষি রাজা তাহলে এত বড় হলো কি করে? তখন কিন্তু এরা ছিল এই, মানে এরা এই একপুষি রাজা কিন্তু রাজবংশী জনজাতির মধ্যেই। আমাদের পূর্বটা কিন্তু ট্রাইবাল, আমাদের ইয়াটা পূর্বপুরুষটা কিন্তু ট্রাইবাল আমরা, এটাই। আর কোচ রাজাও কিন্তু কুচবিহারের যে কোচ রাজা পরবর্তী, এটা কিন্তু ট্রাইবাল। তা এরা হলো সংঘবদ্ধ ছিল। এখন ব্যাপার হচ্ছে কি, আজকে মনে করো তখন ছিল একটা রাখাল, তারপরে শেষ পর্যন্ত বিশাল হয়ে গেল, মানে একটা বিশাল রাজ্যের সে রাজা হয়ে গেল। তা এই যে ইতিহাসটা, এই ইতিহাসটা জানতে গেলে মানে এখানে টাকশালে যেতে হবে। টাকশালে যে ইতিহাস আছে, ওরাই 1200 বছর আগের। তারপরে তোমার এখানে হুকোদহ যেটা আছে, ওখানে যে এই নিশিগঞ্জ যেতে ওইদিকে একটা হুকোদহ ইয়ে আছে, ওখানে সুভূষণীর পাঠ। ওই সুভূষণীর পাঠটা ব্যাপার হচ্ছে ওই ঠাকুরের পাঠটা হচ্ছে ওই, ওখানে ইট টিট গুলো যেটা আছে পাথর, সেগুলো কিন্তু 1200 বছর। এই এটা এক সময় কিন্তু হয় তৈরি। এখন ঘটনা হচ্ছে কি, এই বিষয়ে প্রশ্ন করলে ভালো হয় উত্তরটা দেওয়া। না না, আপনি বসে বলো, বসে বলো। বলছিলাম আর কি, এক রাত্রের মধ্যে বিশ্বকর্মা বলে এই প্রাসাদকে তৈরি করে দিয়েছিল। ঠিক আছে, না না না, এটা না না, এটা বিশ্বকর্মা হলো শাস্ত্রীয় না ইয়া, মানে ইয়া নির্মাতা। হ্যাঁ, এটা হ্যাঁ, আসলে ব্যাপার হচ্ছে কি, বিশ্বকর্মা না, এই যে গড়টা যেটা ছিল, গড়টা ব্যাপার হচ্ছে কি, এখানে গড়টা যে এটা ম্যানমেড, মানুষে তৈরি করেছে, তার একটা ইতিহাস আছে। তাহলে ব্যাপার হচ্ছে কি, তার যুক্তি তো দেখাইতে হবে। এখন ব্যাপার হচ্ছে কি, তোমরা যদি শীতলকুচি এলাকাতে যদি ঘোরো বা দূরবর্তী, এখানে আশেপাশের লোক তো আসে নাই, তখন বলে যে না, এখানে ওই চাংনা দুইটা পাড়ে দেওয়া খায়, মানে 5 কোদাল মাটি দিয়ে আসুক। মানে যেহেতু রাজা রাজপাট তৈরি করে ফেলছে, এটা রাজপাটটা রাজবাড়িটাকে রক্ষা করতে হবে, তো তাহলে কয়েক কিলোমিটার ব্যবধানে ওর বাউন্ডারিটা। তখন বলে এখানে প্রজারা, তখন কিন্তু এখন যেটা লোক সংখ্যা তার মানে 20 ভাগের 1 ভাগও ছিল না, এটা 1200 বছর আগের ব্যাপার। তখন করলো কি, প্রজারা করলো কি, যে হয়তো সেই গিরির হয়তো 2টা ছেলে আছে, বাবারে তোমরা যাও ওখানে মোটামুটি 5 কোদাল তো না, সারাদিনে মাটি টাটি কাটিয়া তারপরে বাবা যে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, খাইতে পরের দিন চলে যেত। যেমন শীতল আবাস ওখানে গড়টার বাইরে ওখানে সুড়ঙ্গ টুড়ঙ্গ আছে। ওখানে যে প্রজারা যে মাটি কাটিয়া যে এটা সারাদিন করছে, ওটা ছিল, বা ডাল দিয়া ওরা যে খাওয়া টাওয়া করছে আর কি, ওটা ডাল থোয়া খোড়াও কিন্তু একটা আছে, রাজা খোড়া। খোড়া মানে পঙ্গু নয়, মানে খোড়া মানে অর্থাৎ পাত্র বাসন, মানে ডাল থোয়া খোড়া। তাহলে দেখা গেল এত বিশাল আছে, হ্যাঁ, ওর মাপযোগ আছে, আমার বইটাতে উল্লেখ আছে। তা দেখা গেল যে ওই 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 ভান্ডে যদি ডাল থাকে, তাহলে মোটামুটি 500 লোক খায় শেষ করতে পারবে না। তা ওই খোড়াটা কিন্তু একটা সাইড, ওটা কিন্তু কুচবিহার রাজা কিন্তু ওটাকে মানে হাতির পিছনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু একটা কানি কিন্তু ভাঙা। এই তা ওইখানে গেলাম, বিনয় ও দার্জিলিং এ একটা কোন কলেজ আছে, হ্যাঁ, বিনয় বর্মন। তা বললো যে যেহেতু আমাকে একটু ঘুরিতে হবে, তাহলে ওই
গেলাম ওখানে কোথায় শীতলাবাসে গেলে এই দিক দিয়ে বেশি দূর হবে না। এই তারপরে দেখি রোয়া টোয়া লাগেছে। তারপরে তো এখন দেখা গেলো জুতোটা খুললাম, খোলার পরে দেখি মানে এতটা কাদা, পা কিন্তু ডাবি যায় নিচেই। হ্যাঁ, যা কষ্ট করে গেলাম, তাহলে মাফি কেমন করে, তখন এই কালাকুচের ডাটা, তোমরা কালাকুচ জানো, তারপরে ওইটা একটা ইয়ে করলাম ওখান থেকে মাপো ওটা, তারপরে ওটা গোসানি মাটিতে একটা দর্জির দোকানে বলে দেখো তো ওটা কত ইঞ্চি হয়। তারপরে মাপটা নিলাম, এইভাবে মাপটা নিয়েছে আর কি। এখন এটা ভাবাচ্ছে কি, আমাকে গেটারে একজন বংশীবদন আমাকে জিজ্ঞেস করেছিল, আপনি কি করে 2-4 বছরে এত বড় ঘর তৈরি? 2 বছর না, 2-4 বছর না, আমি তোমার কথাটা মানলাম যে এটা কি করে, না আমি তো বছর বলিনি, এটা এই ঘরটা বানাইতে না হলে হয়তো দেখা গেলো 20-25 বছর লাগছে। এটা হলো 1 রাজা। এটা এখন ব্যাপার হচ্ছে কি, এটাই যে এত বড় ঘর এটাকে মানুষ বানায় কি করে, এটা হয় না। এটা এইখানকার প্রজারে কিন্তু ওই ছেলেদের পাঠিয়ে ব্যাপার হচ্ছে কি, ওই 5 কোদাল না, সারাদিন কেটে মাটিটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে পরের দিন চলে গেছে। এটা মানে কয়েক যুগ লাগছে হলো ঘরটা বানাইতে। তাহলে ক্লিয়ার? এখন ঘটনা হচ্ছে কি, এখনো এই ধরনের চিন্তাধারা আছে। যেমন কথা হলো কি, বাংলা সাহিত্য নিয়ে যদি পড়ো, সাবজেক্টিভ অবজেক্টিভ তোমাদের জানা আছে, তাহলে ভাববাদ আর বস্তুবাদ। এখন কথা হলো কি, মানুষ মানে মানে মানুষ লোকের যে জিনিসটা, মনোগত জিনিসটা কিন্তু এটা হলো মনের তৈরি। আর কত এটা অবজেক্টিভ, কথা হলো সরাসরি এসে কোদাল দিয়ে মাটি কেটে ঘরটা বানিয়েছি। এই এলো এটা অবজেক্টিভ, এটা দৃশ্য করার কোনো ব্যাপার নেই, এলো ঘটনা। কারণ এই রাজপাট আসলে আরে এত উঁচা ইত্যাদি ব্যাপার, সত্যি যে এটার ভিতরে কি আছে। দৈনিক আজকে তো লোক দেখি না, মানে কোনো দিন মোটামুটি 200-300 কোনো ব্যাপার নেই। এখন এখানে মোটামুটি আমি এর আগে আসছিলাম, দিল্লির লোকও পাইছি আমি, এখানে বাংলাদেশের নোয়াখালীর লোকও পাইছি আমি। মানে মানে বাংলাদেশের লোক এখানে কিরকম, হয়তো আত্মীয় বাড়িতে আসলো, আত্মীয় বাড়ি আসলে পরে ওরা বললে কথা না, তাহলে দেখলে তাহলে রাজপাটটা দেখে আসো। এই একটু আগে আসলো মুর্শিদাবাদের লোক, এই কয়েকটা। তাই নাকি? তো এখন ঘটনা হলো, হ্যাঁ হ্যাঁ সেই, তা এটাও ভালো প্রশ্ন করেছে। হ্যাঁ, আর এখন ব্যাপার হচ্ছে কি, আর গোসানি মাটির যে মন্দিরটা, এটা হলো রাজার স্বপ্নাদেশ পাইছিল যে মানে কাজিলিকুড়াতে গোসানির মন্দিরটা, যেটা গল্প যে রাজাকে স্বপ্নাদেশ হলো কাজিলিকুড়া, ব্যাপার হচ্ছে ওখানে যে ইয়াটা আছে আর কি, মানে কবচটা, যে যাই হোক ওখান থেকে মানে জাল দিয়ে তৈরি করে হাতির পেস্টে, হাতি কিন্তু ওই মন্দিরটা জায়গায় দাঁড়িয়েছিল, ওখানে মন্দির তৈরি করে। এটা হলো একটা গল্প আসলে, সব এটাও ঠিক। মানে আমরা প্রত্যেকেই ব্যাপার হচ্ছে যে দিন দুপুরে রাত্রে সবসময় স্বপ্ন পাই। এখন তখনকার দিনে রাজারা যে স্বপ্নটা পেয়েছিল, সেটা বলেছে না, আমি যখন এটা আমি বাস্তবে রূপ দিতে হবে, উনি মন্দির করেছেন। এই এলো ঘটনা। তা কাজেই আমরা কিন্তু এই এই রাজপাট নিয়ে এখন কল্পলোকে বিরাজ করি বাইরের জগতে। তোমরা যখন আমার কাছে শুনলা, আমি কিন্তু এখানে লিখিত কোনো ইতিহাস নেই, এখানে বাস্তবে যেটা স্থাপত্য নিদর্শনগুলো যে আছে সেটি প্রমাণ করে। কারণ বিজ্ঞানকে মানতে হবে। কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের যে বিজ্ঞানী, তারা দেখেছে, দেখো এখানে 2 কিলোমিটার বাদে এখানে এক বাড়িতে, মানে আমরা পাট আবাদ করলে পরে তো জলে তো দিতে হয়, তা দেখা গেল যে গর্ত টর্ত নেই, দূরে যেতে হয়, তা জমিগুলো করেছে ওখানে মোটামুটি একটা পুকুরের মতো পড়বে। এখন খুঁড়তে গিয়ে দেখা গেল যে ভাবাচ্ছে কি ওরা থালা পেল, মানে মাটির। তারপরে দেখা গেলো যে এটা তো মুশকিল। হ্যাঁ, এখন জানাজানি হয়ে গেল, সঙ্গে সঙ্গে দিনাটা থানা, পুরাতত্ত্ব বিভাগ, তখন ওরা থালাগুলো কিন্তু আরো ছিল ওখানে, তখন বললো যে এটা কিন্তু আপনারা হাত দিবেন না, আর যা করেছেন আর কিন্তু এখানে হস্তক্ষেপ করবেন না, হলে কিন্তু আপনারা কিন্তু অ্যারেস্ট হয়ে যাবেন। এই আচ্ছা, এইখানে পাশে এক বাড়িতে আছে, এই যে প্রাচীর ওয়াল যেটা আছে ওদের জমি, ওরা দেখা গেল যে ওরা একটা পুকুর করবে, পুকুর করতে গিয়ে দেখা গেলো যে ভূগর্ভের প্রাচীর পেয়ে গেল। হ্যাঁ, উপরে কিন্তু আছে, নিদর্শন আছে। ওরা পুকুর দেখলে যে জমিটা পতিত আছে, বিঘা 2 জমি, তো ওরা করলো কি, ওরা পুকুর টুকুর করে মাছ চাষ করবে। তো এখন এর বিকাশ নাম, ওদের 3 ভাই, ওরা 1 ভাইয়ের নাম বিকাশ। তা
ওরা আমাকে দেখালো যে প্রাচীরটা দেখে যান, আপনি এত ঘুরলেন। তারপরে ওদের বাড়িতে সুপারি বাগানে এইরকম 1-1.5 বিঘা জমি আছে, একটা উঁচু জায়গা। তা বলে যে যেহেতু ওই জায়গাটাতে কিন্তু মোটামুটি ওটা পীরের ধাম, মানে পীর থেকে তোমরা জানো পাগলা পীর ইত্যাদি এই ধরনের ধাম আছে, ওখানে ইট পীর অনেক কিছু আছে। তারপরে ওরা ওদের বাসে একটা জায়গায় একটা উঁচে দেখলো, ওটা মানে ওরা খুললো, খোলার পরে দেখা গেল মানে 3 ফুট পর্যন্ত 4 ফুট পর্যন্ত আবার এতখানি দেখলো যে 18 ইঞ্চি লম্বা হচ্ছে ইট, যে এই রাজপাটের যে ইট আর ওখানকার ইট কেনা। তারপরে দেখলো যে এগুলো জানাজানি হবে, তখন ওর গর্তটা পূরণ করে দিল। তো এইখানে আশেপাশে কিছু যারা বাড়িঘর করেছে, এখানে মাটির তলে কত কি আছে ওটা বলা মুশকিলই। তাহলে যাই হোক, তোমাদের আরো কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারো। স্যার বলছিলাম ছোটরা প্রশ্ন মানে স্যার বলছিলাম যে মানে অনেকের কাছে শুনি আর কি। হ্যাঁ। এবার এই যে এখানকার যে এই গোসানিবাড়ির যে রাজপাট এবং তার সঙ্গে যে আমাদের কুচবিহারের যে রাজবাড়ি, না কুচবিহারের রাজার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। এটার সঙ্গে নাকি শুনছিলাম ওই নিচ দিয়ে রাস্তা আছে। না হ্যাঁ? কুচবিহারের রাজা তো হলো 460 বছর সেদিনের, পঞ্চদশ শতাব্দী ব্যাপার থেকে বীরেন্দ্রনাথ ভূপতি শেষ হয়ে গেল। কুচবিহার রাজার সঙ্গে এটা সম্পর্ক নেই। যেটা বলার সেটা হচ্ছে যে আমি বলছি যে নীলোধ্বজের আমলে তৈরি না, নীলোধ্বজ এখানটায় হ্যাঁ নীলোধ্বজের অনেক গড় ছিল। হ্যাঁ নীলোধ্বজ কিন্তু এমন একটা রাজা ছিলেন না হ্যাঁ যেই রাজার কিন্তু কোনো একটা রাজধানী ছিল। এই রাজার হচ্ছে মানে এত মানে পাওয়ারফুল রাজা, হ্যাঁ মানে এত পাওয়ারফুল রাজা। এবং আরেকটা জিনিস, ওনার এক ছেলে ছিল, তার নাম ছিল পীতাম্বর বোধহয়। হ্যাঁ, নীলদাস চক্রধর নীলাম্বর। পীতাম্বরকে মানে ওই ভীষণ সময় ওনারা মারা যায়। হুম। যেটা বলার সেটা হচ্ছে যে এই যে নরক থেকে যে আমাদের আসামের রাজ্য থেকে শুরু হলো, এই ইতিহাসটা আমরা জানি যে হচ্ছে যে আমাদের যদি আমরা ইতিহাস পড়ে থাকি ভালো মতো, তাহলে দেখবো যে আমরা পাল রাজার কিছুদিন মানে সকালবেলায় আলাপ করছিলাম ম্যাডামের সাথে, যে পাল রাজার রাজত্ব হচ্ছে এই নবম শতক পর্যন্ত আমাদের। এবং পাল রাজার সময় গান্ধার শিল্প নামে একটা শিল্প আছে, এবং এই সব মানে আর্কিটেক্টের মধ্যে অনেক গান্ধার কালচার অনেকগুলো আছে। যেমন এই গোল, মানে দিদির সাথে কথা বলছিলাম, কর্ণাটকের ওই যে সূর্য মন্দিরের জায়গা, এবং আগুন থেকে এখানটায় যখন আসছে আর কি, এদিক থেকে তিব্বতের দিকে যাচ্ছে আর কি, তখন কিন্তু মানে এটা একটা পাওয়ারফুল জায়গা ছিল। এবং মানে যেটা বলছে এটার সাথেও সমর্থন করি, কারণ হচ্ছে যে নীল রাজার গড় যেটাকে বলা হয় চিলাপাতাতে অবস্থিত, ওখানেও কিন্তু একই রকম কাজ, প্রায় এই একই রকম কাজ। মানে ওটা নীলধ্বজের গড় বলে কেন, কারণ নীলধ্বজ ওটাকে গড় হিসাবে মেনেছিল, পরবর্তীকালে চিলারায় ওটাকে গড় হিসাবে মেনেছিল, কিন্তু তৈরি কিন্তু সব গুপ্ত যুগ। এবং এরকমই আরেকটা আছে হচ্ছে আমাদের সিঙ্গিমারি নদীর কাছে একটা মদন মোহন বাড়ির মন্দির আছে, যেটা এখন মানে গাছের উপরে মন্দির তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মানে যদি কোনোদিন যাস তাহলে ওটা মানে দেখতে পারবি যে ওটা মন্দিরটা নিচে ছিল, গাছ বাড়তে 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 এরকম হয়ে গেছে যে ওটা মদন মোহন মন্দির ছিল। ওখানে 3টা কুয়া আছে। হ্যাঁ, ওইটাও কিন্তু আর্কিটেক্টটা অনেকটা মানে গুপ্ত যুগের সময়, আমরা যেই সময়টাকে ধরি আর কি, ওই সময়টা এত পাওয়ারফুল ছিল, যে কোনো শাস্ত্রে রাজবাড়ি তৈরি হয়ে যায় কিন্তু রাজাই ভাঙে, আবার রাজাই গড়ে। তাই এই ইতিহাস ধারা আমাদের মধ্যে চলবেই, আমাদের মানে তবে এটাও ঠিক যে মিথ সবসময় উপেক্ষিত হয় না, মঙ্গল কাব্য কখনো উপেক্ষিত হয় না। খুব সুন্দর করে বিভিন্ন নতুন নতুন তথ্য আমাদের জানালেন। রাজপাট সম্পর্কে আমাদের অনেক ধোঁয়াশা, অনেক জানা কিছু অজানা কথা আছে। তো এখান থেকে আজকের এই বৈঠকটা প্রতিদিনের যে ক্লাসরুমে ক্লাস করার বৈঠক, তার থেকে অনেকটাই ভিন্নতর হলো। তার মধ্যে আমরা আরো পেলাম রমণী বাবুকে, যিনি যে তথ্যগুলো আমাদের দিলেন, এগুলো যদি আমরা সংগ্রহ করে, আমরা এখানে অধিকাংশই আছি যে দিনহাটার পার্শ্ববর্তী এলাকারই মানুষজন, তো এই তথ্যগুলিকে যদি আমরা সংগ্রহ করে নিজেদের মতো করে একটা সংগ্রহশালায়
সেটাকে সংরক্ষণ করতে পারি, সংগ্রহ সারা বলতে সেটা আমাদেরই কলেজ, তাহলে হয়তো আমরা অনেক বেশি উপকৃত হব। এক একটা এই যে ভ্রমণ, এগুলো তো শিক্ষারই এক একটা অঙ্গ। তো এই ভ্রমণগুলোকে কোথায় কাজে লাগাবো সেটা বুঝতে হবে। তোমাদের সুচিস্মিতা ম্যাডাম, জয় স্যার, শুভদীপ স্যার, রমণী বাবু প্রত্যেকে অনেক তথ্য দিলেন, যে তথ্যগুলি কিছুটা আমাদের জানা, কিছুটা একেবারেই নতুন। তো সেগুলো শুনে এমনভাবে সযত্নে রাখতে হবে যাতে সেগুলোকে নিয়ে পরবর্তীতে কাজ করা যায়। তো আজকে আমি আর খুব বেশি কথায় যাচ্ছি না। রমণী মোহন বাবুকে দিনহাটা কলেজের বাংলা বিভাগ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তোমাদের আজকের এই যে চেষ্টা, এত সুন্দর করে একটা ভ্রমণ বা শিক্ষামূলক ভ্রমণকে বাস্তবায়িত করার যে ইচ্ছা শক্তি, সেটাকেও শুভেচ্ছা জানাই। আমাদের বিভাগের প্রত্যেক অধ্যাপক অধ্যাপিকাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আর এখানে আজকের অনুষ্ঠান, এই যে সংক্ষিপ্ত অনুষ্ঠান, সেটা সমাপ্তি হচ্ছে। শ্রেয়া একটা সুন্দর গানের মধ্য দিয়ে তার সমাপ্তি সাঙ্গ করবে। নমস্কার। শ্রেয়া, বলো ভিডিও। বাংলা বিভাগ, বাংলা বিভাগ।